আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে অ্যানাল ফিসার। আমি আজকে চেষ্টা করব অ্যানাল ফিসার সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার জন্য বা ইনফরমেশন দেওয়ার জন্য, যেগুলো যারা অ্যানাল ফিসারের পেশেন্ট তাদের জন্য খুবই উপকারী হবে। বিশেষ করে ঘরোয়া যে সমাধানটা আছে, এটা আজকে আমি খুব ডিটেইলস বলার চেষ্টা করব এবং সহজ উপায়ে বলার চেষ্টা করব। প্রথমেই জেনে নেই যে অ্যানাল ফিসার এটার মানে কি। অ্যানাল মানে হচ্ছে পায়ুপথ এবং ফিসার মানে হচ্ছে ফেটে যাওয়া। তার মানে হচ্ছে যে পাইপপথটা যখন ফেটে যাচ্ছে তখন আমরা সেটাকে বলে থাকি অ্যানাল ফিসার। এবং অ্যানাল ফিসারের মধ্যে সবচেয়ে বড় যে লক্ষণটা সেটা হচ্ছে প্রচুর ব্যথা হবে। অন্যদিকে কিন্তু যাদের পাইলস পেশেন্ট আছেন তাদের কিন্তু এই ব্যথাটা খুব একটা থাকে না, সচরাচর থাকে না। অ্যানাল ফিসারটা বেসিক্যালি কিভাবে হয়ে থাকে? সাপোজ কারো কনস্টিপেশন হলো, মানে কনস্টিপেশন বা কষা পায়খানা হলো, তখন দেখা যাচ্ছে যে কনস্টিপেশনের কারণে কিন্তু আমাদের যে পায়োপোরটা থাকে, এই পায়োপোরটা কিন্তু একসময় প্রসারিত হতে হতে আর প্রসারিত হতে পারে না। তখন দেখা যায় যে আমাদের যারা পেশেন্ট তারা অনেক জোরে চাপ দিয়ে থাকে। তো পায়োপোরটা যখন আর প্রসারিত হতে পারে না, তখন কি হবে, পায়োপোরটা কিন্তু ফেটে যাচ্ছে। সাপোজ একটা বেলুন, বেলুনটাতে যদি আপনি হাওয়া দিতে থাকেন এবং একসময় কিন্তু বায়ু গ্রহণ করার একটা কার্যক্ষমতা সে হারিয়ে ফেলে, মানে বেলুনটা প্রসারিত হতে হতে কিন্তু একসময় আর প্রসারিত হতে পারে না, ফেটে যায়। তো অ্যানাল ফিসারটাও কিন্তু অনেকটা সেরকম। অ্যানাল যে রুটটা আছে সেটা যখন প্রসারিত হতে হতে আর প্রসারিত হতে পারছে না, তখনই কিন্তু একটা ফাটলের তৈরি হয়। এই ফাটলটাই হচ্ছে অ্যানাল ফিসার। যখন একজন পেশেন্ট অ্যানাল ফিসারে আক্রান্ত হয়, তখন দেখা যায় যে যেই অংশটা ফেটে যাচ্ছে, এই অংশটা ফাটার পর দেখা যাচ্ছে ওই যে ফাটা অংশটা, ওখানে যে স্কিনটা থাকে, চামড়াটা থাকে, সেটা নিচের দিকে ঝুলে পায়পথের মধ্যে বের হয়ে যায়। এবং অনেক সময় দেখা যায় হাত যদি যায় পায়পথের এখানে, সেক্ষেত্রে কিন্তু এটা অনুভব করতে পারে যে একটা চামড়া অথবা একটা স্কিন সেখানে লেগে আছে। এই যে স্কিনটা সেখানে লেগে আছে পায়পথের শেষের দিকে, এটাকে বলা হয়ে থাকে সেন্ট্রাল স্কিন ট্যাগ। আমাদের যে অ্যানাল রুটটা থাকে, যেদিক দিয়ে টয়লেট যায় বা পায়খানা যাচ্ছে, এই যে মাসেলটা থাকে, এই মাসেলটা যদি একবার ফেটে যায় বা ক্রনিক হয়ে যায় জিনিসটা, সেটা কিন্তু আর কোনোভাবেই জোড়া লাগে না। সাপোজ আমাদের যে স্কিন যে মাসেল মাসেল থাকবে, এই মাসেলটা কিন্তু সেই পায়ুপথের যে মাসেলের মতো না। আমাদের বডিতে তিন ধরনের মাসেল থাকে, একটা হচ্ছে স্কেলিটাল মাসেল, একটা হচ্ছে কার্ডিয়াক মাসেল, আর একটা হচ্ছে স্মুথ মাসেল। এটা যে আমাদের পায়ুপথের যে মাসেলটা, এটা হচ্ছে ইনভলিন্টারি স্মুথ মাসেল। তো ইনভলিন্টারি স্মুথ মাসেলটা যদি ফেটে যায়, তাহলে কিন্তু সেই পথে আর জোড়া লাগানো প্রায় অসম্ভব হয়ে যায়। বিশেষ করে যখন আমাদের অ্যানাল ফিশারের ডিজিজটা ক্রনিক হয়ে থাকে। কারণ এটা কিন্তু আমাদের স্কেলিটাল অথবা কার্ডিয়াক মাসেলের মতো না, যে কেটে গেল আমরা এটা জোড়া লাগিয়ে দিলাম অথবা নিয়ে নিয়ে জোড়া লেগে যাবে। সেক্ষেত্রে কিন্তু অ্যানাল ফিশার যখন ক্রনিক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অপারেশনের দিকে যেতে হয়। অ্যানাল ফিশার সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে অ্যাকুয়েট আর একটা হচ্ছে ক্রনিক। অ্যাকুয়েট যে অ্যানাল ফিসারটা, এটা কিন্তু স্বল্পমেয়াদী, মানে হঠাৎ করে যদি ফেটে যায় সেটাকে আমরা বলে থাকি অ্যাকুয়েট অ্যানাল ফিসার। এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কিছু পরিমাণ ঘরোয়া ট্রিটমেন্ট, যেমন খাবার দাবার ঠিক করলে, স্টুলটাকে নরম করে ফেলে খাবার দাবারের মাধ্যমে, ইসবগুলের ভুসি খেলে, ফাইবার কন্টেনিং ফুডগুলো আমরা যদি নিয়মিত খাই, সেখানে ক্ষেত্রে কিন্তু এই অ্যাকুয়েট অ্যানাল ফিসারটা কিন্তু আস্তে আস্তে সেরে যায়। ক্রনিক অ্যানাল ফিসার, অ্যাকুট অ্যানাল ফিসারটা কিন্তু আমরা জানি যে ১ মাসের মধ্যে এটা ভালো হয়ে যায়, কিন্তু ক্রনিক অ্যানাল ফিসার কিন্তু সেরকম না। এটা দীর্ঘমেয়াদী, বিশেষ করে ৬ সপ্তাহ থেকে ১২ সপ্তাহ পর্যন্ত এটা স্থায়ী হয় এবং এটা বারবার ভালো হয়, বারবার আবার আগের মতো রক্তপাত হতে থাকে, বারবার ফেটে যায় এবং ফাটতে ফাটতে একসময় দেখা যায় যে এটা দীর্ঘমেয়াদী একটা অবস্থা তৈরি করে বা দীর্ঘমেয়াদী একটা রোগ সৃষ্টি করে। এটাকে আমরা বলে থাকি ক্রনিক অ্যানাল ফিসার। এটা কিন্তু সাধারণত খাবার দাবার অভ্যাস চেঞ্জ করার পাশাপাশি আমাদের দেখা যায় যে এটা কিন্তু কন্ট্রোলে থাকে না এবং এটা দীর্ঘমেয়াদী হওয়ার কারণে প্রচুর ব্যথা থাকে এবং অপারেশনের দিকে যেতে হয়। ক্রনিকের ক্ষেত্রে যেটা হয় যে অ্যানাস যে রুটটা, সেখানে খিঁচুনি হয়, প্রচুর রক্ত প্রবাহ হয় এবং এটা যদি কেউ অবহেলা করে থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই জায়গাটাতে ইনফেকশন হয়ে, পায়ুপথে ইনফেকশন হয়ে এটা কিন্তু ফিস্টুলাতেও কনভার্ট হতে পারে। এছাড়া দীর্ঘমেয়াদী হওয়ার কারণে পায়ুপথটা কিন্তু অনেক সরু হয়ে যায়, যে কারণে কিন্তু অপারেশনের দিকে অবশ্যই যেতে হয়। এখন কি কি কারণে এটা হতে পারে? প্রধান যে কারণটা সেটা হচ্ছে কনস্টিপেশন। কনস্টিপেশনের কারণে দেখা যায় যে অনেক পেশেন্ট না বুঝতে পেরে, যেহেতু টয়লেট হচ্ছে না, সেক্ষেত্রে তারা অনেক জোরে প্রেশার দেয় এবং প্রেশার দেওয়ার কারণে কিন্তু আমাদের অ্যানাস যে রুটটা আছে সেটা ফেটে যায়। এছাড়াও ডায়রিয়া থেকেও কিন্তু এটা হতে পারে। এরপর অনেক সময় প্রেগনেন্সির জন্য কিন্তু এই প্রবলেমটা হতে পারে।
এছাড়া যখন আপনি এই যে প্রবলেমটা যে হচ্ছে, যে অ্যানাস্টোডে যে সমস্যাটা হচ্ছে, অ্যানাল ফিসার হচ্ছে, তখন যদি আপনি প্রপার ওয়েতে ট্রিটমেন্ট করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু এটা ফিস্টুলা হয়ে যায়। ফিস্টুলাটা আসলে কি? ফিস্টুলাটা হচ্ছে যে একটা অ্যাবনর্মাল কমিউনিকেশন, যেটা ব্যাকটেরিয়ার জন্য হয়ে থাকে, যেটা আমাদের পায়ুপথের ভেতরের অংশ থেকে আমাদের পায়ুপথের বাইরের অংশের দিকে এটা একটা কমিউনিকেশন তৈরি করে, যেটা বেসিক্যালি ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে হতে পারে। এবং এই ফিস্টুলা হলে কিন্তু অবশ্যই অপারেশনের দিকে যেতে হবে। কি কি সিমটম দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি অ্যানাল ফিসারে আক্রান্ত? প্রথমত হচ্ছে যে প্রচুর পরিমাণ ব্যথা হবে। পাইলসে কিন্তু খুব একটা ব্যথা হয় না, কিন্তু অ্যানাল ফিসারে কিন্তু একটা কমন একটা দিক হচ্ছে প্রচুর ব্যথা হবে। সেই সাথে প্রচুর রক্ত যেতে পারে এবং প্রচুর চুলকানি হতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। অ্যানাল ফিসারের ক্ষেত্রে ট্রিটমেন্টটা আপনি যদি ঘরোয়াভাবে নিতে পারেন, সেক্ষেত্রে আপনি সেটা কিভাবে নেবেন? প্রথমত হচ্ছে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা হচ্ছে সিজ বাথ। এই সিজ বাথটা কেন ইম্পর্টেন্ট? কারণ আপনার যখন টয়লেট হচ্ছে বা একজন পেশেন্টের যখন টয়লেট হবে, যে অংশটা ফাটল ধরেছে বা কেটে গেল, সেই অংশটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া জমা থাকবে। এখন এই যে ব্যাকটেরিয়াটা জমা হচ্ছে, যেটা যদি আপনি সিজ বাথের মাধ্যমে এটা ক্লিন না করেন, মানে হচ্ছে প্রতিবার টয়লেট হওয়ার পর যদি আপনি সিজ বাথটা না নেন বা উষ্ণ গরম পানি দিয়ে যদি আপনি এটা পরিষ্কার না রাখেন, সেক্ষেত্রে কিন্তু ওই যে ফাটলের যে অংশটা, সেখানে ব্যাকটেরিয়া জমা হবে। ব্যাকটেরিয়া থেকে ইনফেকশন হবে এবং ইনফেকশন থেকে একসময় ফিস্টুলা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি কিভাবে এই সিজ বাথটা নেবেন? আপনার যখন টয়লেট হয়ে যাবে, তখন আপনি সিজ বাথ করে নেবেন, মানে হচ্ছে উষ্ণ বা কুসুম কুসুম গরম পানিতে একটু ভায়োডিন দিন, অথবা যদি ভায়োডিন না থাকে তাহলে আপনি একটু সল্ট বা লবণ দিয়ে দিন। এরপর এটা ভালোভাবে মিক্সড করুন এবং খুব বেশি টেম্পারেচারে আপনারা রাখবেন না, টেম্পারেচারটা যাতে সহনীয় হয় সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এবং এরপরে যেটা করবেন, আপনি 15 মিনিট, মিনিমাম 15 মিনিট আপনি এই সিজ বাথটা করে নেবেন। যখন আপনার সিজবারটা হয়ে যাবে, সেক্ষেত্রে যদি আপনার খুব প্রচুর পরিমাণে ব্যথা থাকে, কারণ এখানে কিন্তু প্রচুর ব্লাড বের হয় এবং প্রচুর ব্যথা হয়, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন, আপনি প্রথমে আপনি জায়গাটিকে, ক্ষতস্থানটিকে শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পর আপনি স্যাভলন ক্রিমটা ইউজ করবেন। তার কারণ হচ্ছে যে এটা একটা অ্যান্টিসেপটিক ক্রিম, এবং ব্যথা আপনার যত তীব্র হোক না কেন, এই স্যাভলন ক্রিমটা দেওয়ার পর বা স্যাভলন ক্রিমটা আপনার অ্যানাস রুটে অ্যাপ্লাই করার পর আপনার ব্যথাটা কিন্তু অনেক অংশে কমে যাবে। এবং এই ক্রিমটা যাতে আপনার যে 1 ইঞ্চি ভেতরের দিকে যাতে চলে যায়, সেটা আপনি অবশ্যই খেয়াল রাখবেন। এরপর আপনি যেটা করবেন, যখন ব্যথাটা চলে যাবে, তখন আপনাকে ডাক্তার যে ওষুধটা দিয়েছে বা যে মলমটা দিয়েছে, যেমন অনেক সময় অ্যানোস্টেট দিয়ে থাকে, অথবা অনেক সময় হার্বাল মেডিসিন একটা আছে, সেটার নাম হচ্ছে ডিকটিমনি অয়েন্টমেন্ট বা মলম, যেটা আপনাকে ডাক্তার দিয়ে থাকবে। সেই মলমটা আপনি অ্যাপ্লাই করুন আপনার ক্ষতস্থানে, এবং পায়ের পর থেকে অবশ্যই 1 বা 1.5 ইঞ্চি ভেতরের দিকে অবশ্যই আপনি ঢুকিয়ে দিবেন। তা না হলে কিন্তু আপনার ওই ব্যাকটেরিয়া ইনফেকশনটা ছড়িয়ে যেতে পারে। সেকেন্ড যে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টটা, সেটা হচ্ছে ডায়েট কন্ট্রোল। আপনাকে অবশ্যই প্রতিদিন 25 থেকে 30 গ্রাম পর্যন্ত ফাইবার আপনার খাবার তালিকায় রাখতেই হবে। তার কারণ হচ্ছে, যদি খাবারের মধ্যে আপনার ফাইবারের পরিমাণ কমে যায়, সেক্ষেত্রে কিন্তু কনস্টিপেশনের সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এবং আপনার হাইজেনিক ফুড অবশ্যই খেতে হবে, কারণ কনস্টিপেশন হোক অথবা ডায়রিয়া হোক, দুটোই কিন্তু অ্যানাল ফিসারের যে সিমটমটাকে আরও অনেক বেশি গুণে বাড়িয়ে তোলে। তো সেক্ষেত্রে আমি কিছু খাবারের তালিকা দিয়ে দিচ্ছি, যেমন আপনি প্রতিদিনের খাদ্য তালিকায় আপেল রাখুন, 1টি করে হলেও আপেল রাখুন, 2টি করে কলা রাখুন, এবং সে সাথে যদি আপনি পারেন, আপনি ইসবগুলির ভুসি খাবেন। সকালে 2 চামচ, অথবা রাতে ঘুমানোর আগে 2 চামচ পানির সাথে মিক্সড করে সাথে সাথে খেয়ে ফেলবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার যে স্টুলটা আছে, এই স্টুলের উপরে এই যে ইসবগুলের ভুসিটা, এটা একটা লেয়ার তৈরি করে। এই লেয়ারটা তৈরি করার কারণে যে ফাটলটা তৈরি হচ্ছে অ্যানাল ফিসারের কারণে আমাদের পায়ুপথে, সেটার উপরে কিন্তু এক্সট্রা প্রেশার দিবে না, যার কারণে আমাদের ব্লিডিংটা হবেই না। সো ব্লিডিংটা যদি না হয়, আমাদের অ্যানাল ফিসারের সিমটমটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। সেক্ষেত্রে কিন্তু এই এই যে ইসবগুলের ভুসিটা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইসবগুলের ভুসিটা আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে। এছাড়া আপনি গাজর খেতে পারেন, গাজরের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এছাড়া আপনি নাশপাতি খেতে পারেন, নাশপাতিতেও প্রচুর পরিমাণে ফাইবার আছে। এছাড়া আপনি শাকসবজি, সবুজ শাকসবজি, তারপর হচ্ছে রঙিন যে শাকসবজিগুলো আছে, এগুলো আপনি খেতে পারেন। এগুলোও কিন্তু আমাদের স্টুলটাকে নরম করতে সাহায্য করে। এরপরে যেটা হচ্ছে লাল চাল অথবা লাল আটা। এই লাল চাল অথবা লাল আটাও কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে।
আরও একটি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে আপনি যখন টয়লেট করার সময় কিন্তু কিছু নিয়মাবলী আপনাকে মেনে চলতে হবে। সাপোজ আপনার যদি অ্যানাল ফিচারটা ভালোর দিকে চলেও আসে, তখনও কিন্তু আপনি এই লাইফস্টাইল যেমন ডায়েট কন্ট্রোলটা মেনটেন করতে হবে। পাশাপাশি আপনি যে টয়লেট হবে, কখনো কিন্তু আপনি জোরে চাপ দিবেন না। কারণ জোরে চাপ দিলে যেখানে ফাটল হয়েছিল সেটা কিন্তু আবার ফেটে যাবে এবং আবার রক্তপাত শুরু হবে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ডায়েট কন্ট্রোলটা প্রপার ওয়েতে করতে হবে, যাতে করে আপনার কষা পায়খানা থেকে আপনি বাঁচতে পারেন, এবং সেই সাথে ডায়রিয়া থেকে বাঁচার জন্য আপনাকে বাইরের খাবারগুলো বাদ দিতে হবে। যেমন ধরেন যে জাঙ্ক ফুড আছে, তারপর হচ্ছে যে অতিরিক্ত তৈলাক্ত খাবার, লাল মশলা জাতীয় খাবার যেগুলো আছে, এগুলোকে আপনার অবশ্যই বাদ দিতে হবে আপনার খাদ্য তালিকা থেকে। এবং অতিরিক্ত মশলা জাতীয় যে খাবারগুলো আছে, এগুলো কিন্তু অবশ্যই আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে, যাতে করে আপনি যে হাইজিনিকটা সেটা মেনটেন করতে পারেন এবং কনস্টিপেশনের হাত থেকে রক্ষা করতে পারেন। আরও একটি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এক্সারসাইজ। আপনাকে কিন্তু ডেইলি এক্সারসাইজ করতে হবে। কারণ আপনি যদি ডেইলি এক্সারসাইজ না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কনস্টিপেশনের যে সম্ভাবনাটা এটা অনেক বেড়ে যাবে। আপনি সেক্ষেত্রে কী করতে পারেন, আপনি দিনে দ্রুত হাঁটতে পারেন। প্রায় 15 থেকে 30 মিনিট পর্যন্ত যদি দ্রুত হাঁটেন, সেক্ষেত্রে আপনার কিন্তু কনস্টিপেশনের সম্ভাবনাটা অনেক কমে যাবে। এছাড়া আপনি সাইকেল চালাতে পারেন বা আপনি সাঁতার কাটতে পারেন। সো বডিকে একটা মুভমেন্ট দিতে হবে, যাতে করে আপনি এই কনস্টিপেশন হাত থেকে রক্ষা করতে পারেন। এছাড়া আপনি কিছু অ্যানাল ফিসারের জন্য কিছু এক্সারসাইজও আছে, যেগুলো আপনি ইউটিউব থেকে দেখে নিতে পারেন। সেগুলো কিন্তু অত্যন্ত কার্যকর। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আপনি পায়ুপথটাকে সবসময় পরিষ্কার রাখবেন। মানে যে আপনার যে পায়ুপথের শেষের দিকে যে অংশ, যেখানে আপনার স্টুল যখন বের হয়ে যাচ্ছে, তখন কিন্তু প্রচুর ব্যাকটেরিয়া এইখানে কিন্তু জমা হচ্ছে। এখন আপনি যদি এটা পরিষ্কার না রাখেন, সেখানে দেখা যাবে যে আপনার যে ফাটলটা তৈরি হয়েছে সেখানে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া জমা হবে, এবং এটা যদি লম্বা সময় থাকে এই পায়ুপথের মধ্যে, তখন দেখা যাবে যে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন তৈরি করে থাকে। এই ব্যাকটেরিয়াল ইনফেকশন যখন হয়ে যাবে, তখন কিন্তু আপনার প্রচুর ব্যথা হবে টয়লেট করার সময়, এবং সেই সাথে কিন্তু প্রচুর রক্তপাত হবে। এবং আপনি যদি এটা ট্রিটমেন্ট না করে থাকেন আপনার লজ্জার জন্য অথবা টাকা পয়সার জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা ফিস্টুলার দিয়ে চলে যাবে, এবং ফিস্টুলার ক্ষেত্রে কিন্তু এটা অপারেশন ছাড়া আর কোনো ওয়ে নেই। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, যখন নাকি আপনি টয়লেট করছেন, তখন তো আমি বললাম যে একটা সিজ বাথ নিবেন পরিষ্কার করার জন্য, ঠিকভাবে পরিষ্কার করবেন, এবং আপনাকে যে মলমটি দেয়া হয়েছে, ডাক্তার যেটা সাজেস্ট করেছে, সেইটা মলমটা আপনি অবশ্যই ১ ইঞ্চি ভেতরের দিকে পায়ুপথের ভেতরে ঢুকিয়ে দেবেন, যাতে করে আপনার যে অংশটা ফেটে গেছে সেই অংশটিতে পৌঁছে যায়। আরও একটি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, যদি আপনার খুব বেশি ব্যথা হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি প্যারাসিটামল খেতে পারেন। কখনোই NSAID যে ড্রাগগুলো আছে, পেইন কিলার, সেগুলো খেতে যাবেন না। আপনি NSAID বাদ দিয়ে আপনি শুধু প্যারাসিটামলটাই খাবেন, এবং যে আপনার আরও যদি খুব বেশি ব্যথা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি পায়ুপথের ওখানে স্যাভলন ক্রিমটা ইউজ করতে পারেন। সেটা কিন্তু খুব ভালো একটা কাজ করে। কারণ প্যারাসিটামল যেটা আছে, আপনি ৫০০ গ্রাম হয়তোবা আপনি ১ গ্রাম পর্যন্ত খেতে পারেন, এবং দিনে ৪ গ্রামের বেশি কিন্তু প্যারাসিটামল খাওয়া যায় না। সো এই ব্যাপারে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আর যদি আপনাকে ডাক্তার NSAID দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি NSAID যে কয়দিন দিবে সেই কয়দিনই খাবেন, এবং অত্যন্ত সতর্কতার সাথে খাবেন, কারণ এই NSAID কিন্তু লিভারের জন্য কিন্তু অনেক ক্ষতিকর। আরও একটি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, আপনাকে কিন্তু অ্যানাল ফিসার আপনার যদি ক্রনিক হয়ে থাকে, আপনাকে কিন্তু সবসময় স্টুলটাকে নরম রাখতে হবে বা সফট রাখতে হবে। একটা কথা সবসময় মনে রাখবেন, যে যারা অ্যানাল ফিসারের পেশেন্ট, তাদের সাপোজ অ্যানাল ফিসারটা যদি সিমটমটা চলেও যায় এবং আপনার রেগুলার স্টুলটা সফট থাকে, ৬ মাসে যদি আপনার কনস্টিপেশন না হয়, এবং ৬ মাস পর আপনি খাদ্যাভ্যাস পরিবর্তন করার কারণে যদি আপনার কনস্টিপেশন হয়, ওই যে ফাটলের জায়গাটা, ওই ফাটলের জায়গা কিন্তু আবার ফেটে যাবে, এবং আবার ব্লিডিং হতে শুরু করবে, বিশেষ করে যারা ক্রনিক অ্যানাল ফিসারে আক্রান্ত। সো এই ব্যাপারে কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনার ডায়েটটা প্রপার ওয়েতে করতে হবে। এখন ফাইনালি আমি বলতে চাই, আপনি কখন ডাক্তারের কাছে অবশ্যই যেতে হবে। প্রথমত হচ্ছে, যদি আপনি অবহেলা করে থাকেন যে একটু ব্লিডিং হচ্ছে বা একটু রক্ত যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে আপনি এটা অবহেলা করছেন। সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে ক্রনিক একটা অ্যানাল ফিসার হয়ে যাচ্ছে। তখন কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার পর সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা অপারেশন করতে হবে। কিন্তু ১ম অবস্থায় যদি আপনি যান, যেটা অ্যাকুয়েট অবস্থায় থাকে বা স্বল্পমেয়াদী হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে হয়তোবা কিছু খাবার-দাবার মেইনটেইন করে বা কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে, আপনার ডাক্তার যদি কিছু অ্যান্টিবায়োটিক দেয় এবং সেই সাথে স্টুল সফটেনার দেয়, এবং যে ওষুধগুলো দিবে সেগুলো খেয়ে কিন্তু আপনি সুস্থ হয়ে যেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু কখনোই আপনি অবহেলা করবেন না। আর যদি এই ডায়েট যদি প্রপারলি মেইনটেইন করেন এবং সবকিছু
হওয়ার পরও যদি আপনার দেখা যাচ্ছে যে আপনার সিমটমটা আরো বেড়ে যাচ্ছে, তখন কিন্তু আপনাকে অবশ্যই একজন ভালো ডাক্তার দেখাতেই হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। এবং আপনারা যদি আরো নতুন টপিক নিয়ে ভিডিও দেখতে চান, সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি।